হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু অধিকারী, তিনি এইটা উস্কানি দিচ্ছেন। আপনার দিদিকে নিয়ে আসেন, আপনার যে দিদি, এই হাসিনা দিদিকে বাংলাদেশের মানুষ চায়। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। ভারতের লোকসভা নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে বিজেপি। কিন্তু এই জয় কি কেবল ভারতের? বাংলাদেশের রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর? বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির আধিপত্য কেন বিএনপি জামায়াতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? আর কেনই বা বিজেপি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি চায়? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, বিশেষ করে আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির প্রচারণার একটি বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, সবার কণ্ঠেই ছিল অনুপ্রবেশ ঠেকানোর কড়া হুঁশিয়ারি। বিজেপির কাছে আওয়ামী লীগ কেন গুরুত্বপূর্ণ, তার প্রধান কারণ নিরাপত্তা। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভূমি ব্যবহার করার সুযোগ পেয়েছিল বলে বিজেপি মনে করে। এর বিপরীতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভারতের নিরাপত্তার স্বার্থে এইসব গোষ্ঠীগুলোকে কঠোরভাবে দমন করা হয়। আসামের মুখ্যমন্ত্রী সরাসরি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তারা শান্তিতে ঘুমাতে পেরেছেন। বিএনপি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালালেও তাতে বরফ গলেনি। তারেক রহমান বিভিন্ন সময় ভারতের শীর্ষ নেতাদের চিঠি দিলেও বিজেপি খুব একটা সাড়া দেয়নি। এর অন্যতম কারণ হল জামায়াতে ইসলামীর সাথে বিএনপির জোট। বিজেপি জামায়াতকে একটি কট্টরপন্থী দল হিসেবে দেখে এবং তাদের সাথে সম্পর্ক রাখলে ভারতে নিজেদের ভোটার হারানোর ভয় পায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে জামায়াতের কথিত সখ্যতাকে বিজেপি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচনের আগে হাসনাত আবদুল্লার মতো নেতাদের ভারতের 7 সিস্টার্স নিয়ে দেওয়া কিছু বক্তব্য ভারতের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলেছে। বিজেপি মনে করে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ না থাকা এবং আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ দলকে রাজনীতি থেকে দূরে রাখা ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বিএনপি সরকার বর্তমানে ক্ষমতায় থাকলেও ভারতের সাথে ভিসা প্রক্রিয়া সহজ করা বা বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে খুব একটা অগ্রগতি দেখা যাচ্ছে না। বিজেপি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর জামায়াতে ইসলামী নেতারা যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তা স্পষ্ট করে যে ভারতের রাজনৈতিক পরিবর্তনের সাথে বাংলাদেশের দলগুলোর স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। সব মিলিয়ে ভারতের মাটিতে বিজেপির এই শক্তিশালী অবস্থান বাংলাদেশের বর্তমান সরকারের ওপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বিজেপি যে আপোষহীন থাকবে তা তাদের নির্বাচনী প্রচারণা থেকেই স্পষ্ট। এখন দেখার বিষয় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ভারতের এই নতুন রাজনৈতিক সমীকরণের সাথে নিজেকে কিভাবে খাপ খাইয়ে নেয়। আরও জানতে চোখ রাখুন ডেইলি নিউজ 36-এ। জুলাই নিয়ে ব্যবসা করেছে, আমি জুলাই ব্যবসায়ী হতে পারি না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। না আমার জুলাইয়ের মতন আপনাদের দেখালাম, গুলিবিদ্ধ হয়েছে সেটা দেখালাম। জুলাইয়ের সারা বাংলাদেশে আমি একা 10টা না 15টা আপনাদের দেখিয়েছি, মিনিমাম 20টার মতো আমার স্টোরি আছে যেগুলো দেশব্যাপী ভারতের মতো ভাইরাল হয়েছে। এগুলো আপনাদের দেখিয়েছি। আমি তো ব্যবসা করি না, আমি তো যে কিনা বলে জুলাই ফাউন্ডেশন থেকে আমি কোনো ধরনের ইয়াও নেই, সহায়তা নেই। আমার যে চিকিৎসা নিয়েছি সেই চিকিৎসার কপি আমি যে জেলে তো আর্থিক সহযোগিতা পেতাম না, আমি তো নেইনি। জুলাই ব্যবসা তারা করেছে, বিভিন্ন বাসায় বাড়িতে তারা হামলা করেছে, বিভিন্ন বাড়িতে যে তারা মব করে এখানে লুটপাট করেছে, অসংখ্য প্রমাণ আছে তাদের বিরুদ্ধে। আমি স্পেসিফিক নাম বলে আমি আমার এমনিতে এরা আমার হচ্ছে আমার মানে একবার শত্রু হয়ে গেছে। আমি আর নাম বলে আছে ব্যক্তিগত শত্রুতা বাড়াতে চাই না। এরা যে কি পরিমাণ চাঁদাবাজি করতে পারে, এরা যে কি পরিমাণ দখলদারি করতে পারে, এরা যে কি পরিমাণ এরা এই যে আমাদেরকে একটা হিডেন তথ্য দেয়। আমি সাংবাদিকতা করা মানে যখন রানিং ভালো একটা গণমাধ্যমে ছিলাম, এখন আমি মানে সাংবাদিক, কিন্তু তখন তো আমি একটা মেইন স্ট্রিম গণমাধ্যমে ছিলাম। তখন আমার বহুজনের সাথে আমার একটু উঠাবসা ছিল এবং আমাকে সবাই স্নেহ করতেন। সেই তথ্য থেকে তাদের কাছ থেকে তথ্য পেয়েছি যে তারা সচিবালয়ে যে মানে কিছু প্রতিষ্ঠানকে জিম্মি করা মানে তাদের অধিকার আদায় করতো, যেটা দেন এটা লাগবে আমার, এটা দুলা ভাইয়ের জন্য সুপারিশ করতো, ভাইয়ের জন্য সুপারিশ করতো, মামার জন্য সুপারিশ করতো। এবং তারা যে বিরক্ত করতো উপদেষ্টাদের প্রোগ্রামে গেলে, উপদেষ্টা যখন যে মোবাইল বের করে ওনারা ফোন চালাচ্ছে তখন দেখতাম আমরা যে সমন্বয়টা ফোন দিয়ে তাদেরকে বিরক্ত করছি, এমন নজির আছে। এটা স্পষ্ট আমি ইন্ডিভিজুয়াল মানে একেবারে ভেঙে নাম বলার কোনো দরকার নেই। আমি যেভাবে বলেছি আপনাদের বুঝার কোনো তারা জুলাই নিয়ে ব্যবসা করেছে, আমি জুলাই ব্যবসায়ী হতে পারি না, এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। না আমার জুলাইয়ের মতন আপনাদের দেখালাম, গুলিবিদ্ধ হয়েছে সেটা দেখালাম। জুলাইয়ের সারা বাংলাদেশে আমি একা 10টা না 15টা আপনাদের দেখিয়েছি, মিনিমাম 20টার মতো আমার স্টোরি আছে যেগুলো দেশব্যাপী ভারতের মতো ভাইরাল হয়েছে। এগুলো আপনাদের দেখিয়েছি। আমি তো ব্যবসা করি না, আমি তো যে কিনা বলে জুলাই ফাউন্ডেশন থেকে আমি কোনো ধরনের ইয়াও নেই, সহায়তা নেই। আমার যে চিকিৎসা নিয়েছি সেই চিকিৎসার কপি আমি যে জেলে তো আর্থিক সহযোগিতা পেতাম না, আমি তো নেইনি। জুলাই ব্যবসা তারা করেছে, বিভিন্ন বাসায় বাড়িতে তারা হামলা করেছে, বিভিন্ন বাড়িতে যে তারা মব করে এখানে লুটপাট করেছে, অসংখ্য প্রমাণ আছে তাদের বিরুদ্ধে। আমি স্পেসিফিক নাম বলে আমি আমার এমনিতে এরা আমার হচ্ছে আমার মানে একবার শত্রু হয়ে গেছে। আমি আর নাম বলে আছে ব্যক্তিগত শত্রুতা বাড়াতে চাই না। এরা যে কি পরিমাণ চাঁদাবাজি করতে পারে, এরা যে কি পরিমাণ দখলদারি করতে পারে, এরা যে কি পরিমাণ এরা এই যে আমাদেরকে একটা হিডেন তথ্য দেয়। আমি সাংবাদিকতা করা মানে যখন রানিং ভালো একটা গণমাধ্যমে ছিলাম, এখন আমি মানে সাংবাদিক, কিন্তু তখন তো আমি একটা মেইন স্ট্রিম গণমাধ্যমে ছিলাম। তখন
আমার বহুজনের সাথে আমার একটু উঠাবসা ছিল এবং আমাকে সবাই স্নেহ করতেন। সেই তথ্য থেকে তাদের কাছ থেকে তথ্য পেয়েছি যে তারা সচিবালয়ে যে মানে কিছু কিছু প্রতিষ্ঠানকে জিম্মি করা মানে তাদের অধিকার আদায় করতো, যেটা দেন এটা তার লাগবে আমার, এটা দুলা ভাইয়ের জন্য সুপারিশ করতো, ভাইয়ের জন্য সুপারিশ করতো, মামার জন্য সুপারিশ করতো এবং তারা যে বিরক্ত করতো উপদেষ্টাদের প্রোগ্রামে গেলে উপদেষ্টা যখন যে মোবাইল বের করে ওনারা ফোন চালাচ্ছে তখন দেখতাম আমরা যে সমন্বয়টা ফোন দিয়ে তাদেরকে বিরক্ত করছি, এমন নজির আছে। এটা স্পষ্ট আমি মানে একেবারে ভেঙে ভেঙে নাম বলার কোনো দরকার নেই। আমি যেভাবে বলেছি আপনাদের বুঝার কোনো বাকি। শুনুন, জুলাই গণঅভ্যুত্থানে আমার ধারণা, আমি তো মাঠে ছিলাম, আমার ধারণা সারা দেশের 80% মানুষ জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এর মধ্যে আওয়ামী লীগও ছিল, আমি নিজে দেখেছি ভাই, আমি নিজে দেখেছি এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগও ছিল। এই জুলাইকে একটা অংশ এটিকে নিয়ে ব্যবসা করছে, এই জুলাইকে নিয়ে মানে বাণিজ্য করছে। তারা যেটা বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা অনেক বেশি করেছে, এখন তো পাচ্ছে না, এখন তো মগের সুযোগ নাই, জোর করে আদায় করার কোনো চান্স নেই, সেখানে এখন করতে পারছে না। কিন্তু তারা একটা অংশ মানে এত পরিমাণ চাঁদাবাজি করেছে, এত পরিমাণ মানে তারা দখলদারিত্ব করেছে যা হচ্ছে মানে সীমাহীন, যার আসলে কোনো মাত্রা নেই। বিভিন্ন জায়গায় তারা এই ধরনের অপকর্ম করেছে এবং সে কারণে কিন্তু বিভিন্ন সংবাদে এই যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন জনকে গ্রেফতার করা হয়, গুলশানের বাসভবন থেকে তারা চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু সংবাদ কিন্তু প্রকাশিত হয়েছে এবং এগুলো আরও হবে, এগুলো তদন্ত আরও হবে। এখনো পর্যন্ত এগুলো তদন্ত হচ্ছে না, বের হচ্ছে না। যখন এটি তদন্ত শুরু হবে, কারণ এই এর আগে 18 মাস ছিল অন্তর্বর্তীকালীন সরকার, এখন মাত্র 2 মাসও হয়নি এই সরকার, এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর মতো সময় সরকারের নেই। রাষ্ট্রে কয়েকদিন ধরে কি অবস্থা গেছে আপনারা সকলে অবগত আছেন। আন্তর্জাতিকভাবে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে সেটা দেশ বাংলাদেশে এসেছে, সে কারণে সরকার এখন এগুলোতে ব্যস্ত। সরকার কারা দুর্নীতি করেছে, কারা কি করেছে, এগুলো সব কিছু বের হবে, আস্তে আস্তে সব বের হবে। মুখ্যমন্ত্রী হবে শুভেন্দ্র অধিকারী, তিনি এইটা উস্কানি দিচ্ছেন। আপনার দিদিকে নিয়ে আসেন, আপনার যে দিদি, এই হাসিনা দিদিকে বাংলাদেশের মানুষ চায়, এই 2 বছর দেখে না তাদের মনে কত কষ্ট। আমাদের পার্শ্ববর্তী দেশে গতকালকে নির্বাচন হয়েছে আগে, গতকালকে জানা গেছে যে সেখানে বিজেপি জয়যুক্ত হয়েছে, তৃণমূল ওনরা কংগ্রেস পারেননি। সেই ক্ষেত্রে আজকে সেখানে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে জ্বালিয়ে দিচ্ছে, ভাঙতেছে, দখল করতেছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এর মানে একমাত্র যে সম্ভাব্য জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। মুখ্যমন্ত্রী হবে শুভেন্দ্র অধিকারী, তিনি এইটা উস্কানি দিচ্ছেন এবং উনি যে ধরনের উস্কানি দিচ্ছেন, এই উস্কানিতে স্পষ্ট প্রমাণিত হয় যে সে মুসলমান বিদ্বেষী এবং ওই বাংলাদেশে এমনকি যারা অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশের বাঙালিরাও আছে, বাংলাদেশ থেকে হিন্দুরাও গেছে, তাদেরকেও সে সহ্য করতে পারতেছে না। এবং সে ইতিমধ্যে বলেছে যে এই বাংলাদেশের অবস্থা নাকি ইসরায়েলের মতো আর ওই সেই আপনার ইসের মতো হবে, ফিলিস্তিনের মতো হবে। এত বড় সাহস, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলতে চাচ্ছি শুভেন্দ্র অধিকারী, আপনি কিন্তু ভালোভাবে জেনে রাখবেন, বাংলার মাটিতে বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বাঘের অবস্থানে আছে। 1947 সালে আপনারা হিন্দু মুসলিম দাঙ্গা করেছিলেন, অবশ্য পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। 71 সালে আপনারা দেখেছেন কিভাবে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করা হয়েছে এবং বাংলাদেশে যতবার অন্যায় মাথা যারা দিয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি এরশাদকেও ছাড় দেওয়া হয় না এবং হাসিনাকেও ছাড় দেওয়া হয় না। এবং আপনি গতকালকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে ওই শাহজালাল বিমানবন্দরে যাবে, স্যালুট দিয়ে তাকে প্রধানমন্ত্রিত্ব দিবে। আরে দাদা, আপনি খেয়ে বলেছেন নাকি না খেয়ে বলেছেন? আপনি কি গোমূত্র খেয়েছেন নাকি লাল পানি সাদা পানি খেয়েছেন? আপনার বাংলা ওইখানে আপনারা তো দেখেছি দুপুরবেলা আপনাদের বাড়ি থেকে মেহমান গেলে 2টার সময় বলে খেয়ে এসেছেন নাকি যে খাবেন। অর্থাৎ আপনার এই সমস্ত কথাবার্তা বাংলাদেশে চলবে না। আপনি যদি মনে করেন যে শাহজালাল বিমানবন্দরে আসবে, উনি প্রধানমন্ত্রী, তার লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসবে, আপনি দাদা আপনার দিদিকে নিয়ে আসেন। আপনার যে দিদি, এই হাসিনা দিদিকে বাংলাদেশের মানুষ চায়, এই 2 বছর দেখে না তাদের মনে কত কষ্ট, সেই জন্য আপনার দেখতে চায়। আপনিও সাথে আসেন, আপনাকে কি গালিচা দিয়া সরাসরি বড় লাল বিল্ডিংও আছে লাল গালিচার সাথে, সেই লাল বিল্ডিংয়ে নিয়ে যেতে চায় বাংলার মানুষ। অতএব আপনি নিয়ে আসেন। আপনি এখন যে সমস্ত কথাবার্তা বলতে চান, আমি স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি যে বাংলাদেশ না, সারা বিশ্বে শান্তি বজায় রাখুন। এবং আপনারা নির্বাচিত হয়েছেন, তার মানে পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র যে আমাদের সাথে চুক্তি থাকে, আপনাদের সাথে সমঝোতা এবং যে কার্যক্রমগুলো থাকে সেগুলো পরিবর্তন হয় না। আপনি ওই উস্কানিমূলক বক্তব্য দিয়ে এত বড় একটা ভারতবর্ষে আপনি সেই দেশে অস্থিরতা করতে চান, এইটা কোনোভাবে করা যাবে না। অতএব স্পষ্টভাবে আপনাকে জানাই দিই, আপনি থামান। আপনার যে সমস্ত কুলাঙ্গার, আপনার যে সমস্ত অভদ্র, অসভ্য, জানোয়ার, সন্ত্রাসী ওই পশ্চিমবঙ্গে মুসলমান এবং এই বাংলাদেশের থেকে যারা গেছে বাঙালি, এদের কোনোভাবে যাতে কোনো রকম ক্ষতি না করে আপনি ঠেকান, এই দায় দায়িত্ব আপনারই হবে। এবং আমি সর্বশেষ আবারও বলি, আওয়ামী লীগকে এই সুরসুরি দেওয়া বা আওয়ামী লীগ যে উস্কানিমূলক কথা